সেনাপ্রধানের সাথে জামাত ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক নিয়ে নানান প্রশ্ন। বাংলাদেশ সেনাবাহিনী তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিয়েছেন, তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ধৈর্যের বাদ ভেঙে গেলে তো সেনা শাসন জারি করবে না, ধরে নিয়ে গিয়ে এক একটা উপদেশটাকে মায়ের চড়ে মেরুদণ্ড ভাঙিয়ে ফেলা হবে। যতই বাংলাদেশে খেলা জমবে এসব ব্যাপার নিয়ে, ততই কিন্তু চীন, রাশিয়া, ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, আর তিনও দেশ এক কথায় চলে আসবে। নোটিশ পাওয়ার 2 দিন হয়ে গেছে, সার্জিস ক্ষমা চায় নাই, সেখানে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। তাহলে আইনজীবীরা বলছেন যদি সেই আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায়, তারপর সে ক্ষমা না চায়, তাহলে তাকে গ্রেফতার করা হবে। ডক্টর ইউনূস আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একদম মুখোমুখি অবস্থানে। সবচেয়ে বড় সংকট হচ্ছে এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে আর সমর্থন দিচ্ছে না। আমরা তো জানলাম এই যে সবচেয়ে বড় সংকট এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অনুমোদন করে না। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। সেনাপ্রধানের সাথে জামাত ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক নিয়ে নানান প্রশ্ন। এই বৈঠক এখন কেন? রাজনীতিতে এই বৈঠকের তাৎপর্য কি? এই সময়ে এই বৈঠক করা জামাত ইসলামের জন্য ঠিক আছে কিনা? নানান প্রশ্ন। জনগণ এই বৈঠককে ভালোভাবে দেখছে না। এই বৈঠকের খবর যেসব নিউজ পেপারে এসেছে তার নিচে মানুষের মন্তব্যগুলো দেখেন। জামাতকে এখানে দালাল বলছে। সেনাপ্রধানের সাথে জামাতের কাজটা কি? জামাতও একটা ধোঁয়াশার মধ্যে বিষয়টা রেখে দিয়েছে। তারা বলছে যে সৌজন্য সাক্ষাৎ। সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ কি কোনো পলিটিক্যাল রীতির মধ্যে পড়ে? এবং কি আলোচনা হয়েছে এর চাইতে বেশি কিছু বলা যাবে না বলছেন ডাক্তার তাহের। মানে নানান ধোঁয়াশা সন্দেহ সংশয় আছে। দর্শক, সেনাবাহিনী সেনাপ্রধান সম্পর্কে আমিরে জামাত এমনিতেই ভুল ধারণা রাখেন কি যে দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদেরকে বিতর্কিত করা যাবে না। আচ্ছা, আপনি সাহস করে একথা বলেন যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না, এটা বলছেন। আর সেনাবাহিনীকে বিতর্কিত করে কে? কি বিতর্কিত করেছে বলেন তো? যে জনগণ এমন কি বলেছে বা পিনাকি ইলিয়াস এমন কি বলেছে যেটা সেনাবাহিনী বা সেনাপ্রধান করে নাই? আর দেশপ্রেমিকের কি কাজটা করেছে দেশপ্রেমিকের? মানে জামাত কিংবা বিএনপি কিংবা রাজনীতিবিদদের চাইতে বেশি দেশপ্রেমিক হয়েছে তার কোন সেন্সে? বেতন পায়, কাজ করে। এখানে আপনি আলাদাভাবে কি দেখলেন? বেতন বন্ধ করে দেখি যে কে ফ্রিলি দেশ রক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে থাকে। বেতন দিবেন না, কাজ কতদিন করবে? অথবা আপনি দেশ রক্ষার জন্য ট্রেনিং নেবেন আর পরিবার চালানোর জন্য যে টাকা দরকার রাজনীতিবিদদের মতো, সেটা অন্য পেশা দিয়ে অর্জন করবেন। তো এইভাবে আলাদাভাবে তাদেরকে দেশপ্রেমিক বলার মানেটা কি? ইতিহাস দেখেন, যত আকাম সব তো সেনাবাহিনী করেছে। যেমন ৭৫ ঘটিয়েছে। ৭৫ আমাদের দৃষ্টিতে বিপ্লব, কিন্তু আমিরে জামাতের দৃষ্টিতে আকাম, সেটা সেনাবাহিনী ঘটিয়েছে। এরশাদের আকাম সেনাবাহিনী। জিয়াউর রহমানকে হত্যা করেছে কে? এরপরে 111-এর মধ্য দিয়েই তো আমাদের ফেসিবাদ এসেছে, জামাত নেতাদের হত্যা করা হয়েছে। সেই 111 কাদের সৃষ্টি? মিলিটারি, সেনাবাহিনীর। এবং জামাতকে যে 2টা সিট ধরিয়ে দিয়েছে 2008 সালের নির্বাচনে, এটা কারা দিয়েছে? ডিজিএফআই। তাহলে এত দেশপ্রেমিক এত ভালো দেখলেন কি জন্য? এবং তাদের সাথে আপনাদের এই বৈঠকটা কেন? এই বৈঠকের তাৎপর্যটা কি? আমরা একটু খবরটা দেখি। সেনাপ্রধানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের বৈঠক। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতারা। এখন এই বৈঠকের একটা দিক থাকতে পারে যে সেনাপ্রধান এবং সরকারের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা লাঘব করার জন্য একটা মধ্যস্থতা করা বা একটা ভারসাম্য তৈরি করা। এই বৈঠকের একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে জামাতের। যেমন ওয়াকার যে দলেরই হোক, হাসিনার যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক, ওয়াকার আমাদের বিপ্লবের পার্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ হাসিনাকে পদত্যাগ করিয়েছিলেন, পদত্যাগে বাধ্য করেছেন। যদিও নিরাপদে কেন দেশ থেকে গ্রেপ্তার করলে ভালো হতো, বা আওয়ামী লীগের আরো অনেককে আশ্রয় দিয়ে নিরাপদে যেতে দিয়েছেন, অনেক প্রশ্ন আছে। কিন্তু তারপরও ওয়াকার যদি ওই সময় হাসিনাকে পদত্যাগ না করাতেন, তাহলে হয়তোবা অনেক রক্ত ঝরত। তো এই জায়গাটায় তিনি আমাদের পার্ট অ্যান্ড পার্সেল। অতএব আমাদের বিপ্লবে ওয়াকারের বা সেনাবাহিনীর স্টেক আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রথমে ভুল করলো, স্টেক আছে। কারণ স্টেক থাকলে প্রথমে যে ভুল করেছেন সেটা কিন্তু দায় মুক্তি পান না।
এমনকি এটা বিচারও হতে পারে। অনেকে বলছেন যে ওয়াকারের বিচার হতে পারে, জাতিসংঘের স্যাংশন খেতে পারেন তিনি। দলীয় একটি সূত্র জানায় গত শনিবার রাতে সেনানিবাসে বৈঠকে অংশ নেন জামাতের আমির শফিকুর রহমান ও নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এখানে আরেকটা বিষয় যে জনাব এটিএম আজহারুল ইসলামের রায়ের একদিন আগে বা রায়ের কয়েক ঘন্টা আগে এই বৈঠক আরো নানান প্রশ্নের জন্ম দেয়, যে আসলে এটিএম আজহারুল ইসলামকে কেন্দ্র করে একটা বহুমুখী সমঝোতা জামাত করেছে কিনা, অথবা সেনাপ্রধানের সাথে পলিটিক্যাল নানান বিষয় সমঝোতা হয়েছে কিনা এই বৈঠকে। এই প্রশ্ন কিন্তু উঠতে পারে। তবে এই প্রশ্নের মীমাংসা আমরা আসছি। 26 মে সংবাদ মাধ্যমকে বৈঠক সম্পর্কে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ না, সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাতের কোনো রীতি নেই। আপনি পলিটিক্যাল পার্টির নেতা হিসাবে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ, এটা ফাও কথা। কোনো গভীর এবং জটিল বিষয় আলোচনা হয়েছে, এটা বিয়ন্ড রিজনেবল ডাউট ধরে নিতে পারেন। আর কূটনীতিতে রাজনীতিতে সৌজন্য সাক্ষাতের আড়ালেই অনেক অঘটন ঘটে। নাম যেমন আপনি যদি এখন মার্কিন রাষ্ট্রদূতের সাথে কিংবা ব্রিটিশ হাইকমিশনের সাথে বৈঠক করেন, তখন বলবেন যে এটা সৌজন্য সাক্ষাৎ, কিন্তু এতে হয়তো বা আপনি দেশ বিক্রির চুক্তি করে ফেলেছেন। অতএব এই সৌজন্য সাক্ষাৎ এই জিনিসটা রাজনীতিতে একটা বিভ্রান্তিকর পরিভাষা। তো এই জন্যে ডাক্তার তাহের বলেছেন, আমরা বিশ্বাস করবো বিষয়টা এরকম নয়। সেনাপ্রধানের সাথে এই বৈঠক এটা বড় কোনো রাজনৈতিক ঘটনা, নট মিয়ারলি সৌজন্য সাক্ষাৎ। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছে, এই তো। কিছুটা কি, সেই কিছুটা কি, আমরা সেই বিশ্লেষণে আসছি। কি কি বিষয় আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফর্মালি কোনো বিষয় আলোচনা হয়নি। এইটি ফর্মাল ইনফর্মাল বৈঠকের মধ্যে কোনো পার্থক্য নেই। আর সেনাবাহিনীর কাজ রাজনীতিবিদদের সাথে বৈঠক করা না, এখানে ফর্মাল বৈঠক হবে কেন? এখানে সেনাবাহিনীর রাজনীতি হস্তক্ষেপের মতো কোনো ঘটনা ঘটলে এটা ইনফর্মালি হয়, এভাবেই হয়। নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, যতটুকু বলেছি তাই, এর বেশি কিছু বলতে পারবো না। এর মানে এখানে ঘটনা ঘটেছে কিন্তু বলতে চাচ্ছি না। সম্প্রতি জাতীয় নির্বাচন রোডম্যাপ নিয়ে উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে, প্রধান উপদেষ্টা পদত্যাগের খবরে যাই হোক, এটা হচ্ছে মূল ঘটনা। তো এখন আসলে কি ঘটেছে, আমাদের টেক কি? প্রথম কথা হচ্ছে, এই বৈঠক করে জামাত ঠিক করেনি। যে দৃষ্টিভঙ্গি থেকেই করুক, জামাতের মতো শীর্ষ নেতারা এভাবে বৈঠক করবেন, এতে রাজনীতিতে সেনাপ্রধানকে নাক গলানোর আরো সুযোগ করে দেওয়া হয়। অতএব সেনাপ্রধান যদি রাজনীতিতে নাক গলিয়ে বা সামনে যদি কোনো অঘটন ঘটায়, তার দায়ভার জামাতকে নিতে হবে। তারা সুযোগ দিচ্ছে। সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিতে পারেন, তাদেরকে বিতর্কিত করা যাবে না এই কথা বলতে পারেন, আর সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলায় তার বিরুদ্ধে কিছু বলতে পারেন না। এখানে সেনাবাহিনী কেন্দ্রিক যে ভুলের মধ্যে জামাত আছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আসলে কোনো সমঝোতা হয়েছে কিনা। আমার মনে হয় বড় কোনো সমঝোতা হয়েছে। সেটা বুঝবো কিভাবে? 2-4 দিন বা আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এই ডিসেম্বরের নির্বাচন বা ডিসেম্বরের আশেপাশের সময়ের মধ্যে নির্বাচন বিষয়ে জামাত কোনো কথা বলে, তাহলে বুঝতে হবে যে সেনাপ্রধান জামাতকে কনভিন্স করে ফেলেছে। এখানে সেনাপ্রধানের উপর যে ইন্ডিয়ান অ্যাসাইনমেন্ট, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করো, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত, মানে যাতে আওয়ামী লীগের বিচার না হয়। এখন আওয়ামী লীগকে নিয়ে হয়তো ইনক্লুসিভ নির্বাচন করা যে প্রজেক্ট, এটা ফেল করেছে, কিন্তু আওয়ামী লীগের বিচার ঠেকাতে ডিসেম্বর নির্বাচন জরুরি। কারণ ডিসেম্বর নির্বাচন হলে বিচার করা আদৌ সম্ভব নয়, কোনো রায় কার্যকর করা সম্ভব নয়। এখন এই ডিসেম্বর নির্বাচনে অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করে, এটা ওয়াকারের কাজ। এখন তারেক রহমান কিন্তু অলরেডি বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, মানে ওয়াকার বলিয়েছে তারেক রহমানের মাধ্যমে। এখন সেম টাইপের কথা, ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি বা কাছাকাছি সময় বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি, অথবা আরবিতে যদি আমিরে জামাত এই দ্রুত নির্বাচন চায়, তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীর ট্যাবলেট জামাত খেয়েছে। আর সেনাবাহিনীর ট্যাবলেট খেলে এটা জামাতের জন্য করুণ পরিণতির কারণ হতে পারে। এছাড়া এই এটিএম আজহারুল ইসলামের মুক্তি কিংবা ডিসেম্বর নির্বাচন, আরো নানান বিষয়ে সেনাবাহিনীর সাথে জামাতের একটা সমঝোতা হয়ে থাকতে পারে বলে আমাদের বিশ্বাস। অতএব এই বৈঠক এটা নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, এটা বড় কোনো সমঝোতার বৈঠক হয়ে থাকতে পারে। স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। জানি বিগত 3 দিন আপনাদের জন্য কোনো কাজ করতে পারিনি, কারণ 3 দিন আমি বাড়িতেই ছিলাম না, বাড়ির বাইরে ছিলাম, যার জন্য আপনাদের সামনে আসতে পারিনি। তবে আজ থেকে আবারও পুরো দমে শুরু হয়ে যাবে। দর্শক, আজ এখন এই যে প্রতিবেদনটি আমরা এনেছি, এর মাধ্যমে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস
পদত্যাগের বিষয়ে যে নাটকটা করেছে, আমরা যেটা বলছিলাম ভাবছিলাম সেটাই, সেই বিষয়টা নিয়েই বিএনপি এখন পুরোপুরি খোলাখুলি কথা বলেছে। মানে তিনি পদত্যাগ করতে গিয়েছিলেন, এটা যে একটা সম্পূর্ণ মিথ্যে ভাঁওতাবাজি, উনি যে কত বড় একটা চিটিংবাজ, সেই চিটিংবাজির আন্ডারে এই পদত্যাগের নাটক হয়েছে। তো সেই বিষয়টাই আমরা নই, বিএনপির বড় একজন বিশিষ্ট নেতা তিনি তার মুখ থেকে পরিষ্কার করে দিয়েছে, যার ফলে দেশবাসীর সামনে মোহাম্মদ ইউনূসের মান সম্মান ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল সেটাও মাটিতে মিশে একেবারে পদদলিত হয়ে গিয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাপানে আছে। তো গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি কিছু বলেছেন নির্বাচন নিয়ে। অন্যদিকে আমরা এটাও জানি যে গতকাল দেশের মাটিতে বিএনপি ঢাকায় একটা বিশাল জনসমাবেশ করেছে, যেখানে তারেক রহমান থেকে শুরু করে আপনার বিএনপির সমস্ত বলিষ্ঠ নেতারা উপস্থিত ছিল। তো সেই জনসমাবেশ থেকে বিএনপি হুঙ্কার দিয়েছে ভাই, রীতিমতো হুঙ্কার, যে হতেই হবে। এতদিন যেটা বিএনপি বলে আসছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, কাল একেবারে মারমার কাটকাট অবস্থা হয়ে গিয়েছে। অন্যদিকে জাপানে মোহাম্মদ ইউনূস সেই এক জায়গায় বসে রয়েছে। তো আসুন বিষয়টা আমরা একটু খোলসা করে পরিষ্কার করে বুঝি কে কী বলেছে। এবং আমি যেটা আগেই বলে আসছিলাম আপনাদেরকে, যে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে বিএনপি আর এই অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তী সরকারের পিছনে থাকা এনসিপি, এই তিন গোষ্ঠীর মধ্যে, এই তিন দলের মধ্যে, এই তিন রাজনৈতিক চেতনার মধ্যে একটা ব্যাপক সংঘর্ষ দেখা যাবে। মাঠ পর্যায়ে ব্যাপক একটা ক্যাচ্ছাকাণ্ড শুরু হয়ে যাবে। তো সেই বিষয়টারই শুভারম্ভ বলতে পারেন, সেই বিষয়টারই একটা শুরুয়াত বলতে পারেন হয়ে গিয়েছে গতকালই। দর্শক জানেন আপনারা যে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বেলা 2টোর দিকে টোকিওতে পৌঁছেছেন এবং গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলছেন নির্বাচনের বিষয়ে যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে, সেটার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবং পরবর্তীতে তার পরবর্তী কথায় তিনি বলছেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে। এখন তিনি যে কী সংস্কার করছে সেটা উনি ছাড়া আর কেউ জানে না, দেশের মানুষ কেউ জানে না কী সংস্কার হচ্ছে। না একটা রাস্তাঘাট হয়েছে, না দেশের একটা কোনো উন্নতির কোনো মডেল তৈরি হয়েছে, না শিক্ষা খাতে, না ব্যবসায়িক খাতে, না শিল্প খাতে, না সমাজ কল্যাণের দিক থেকে কোনো জায়গায় কোনো একটা কিছু করেছে আমরা কেউ দেখতে পাচ্ছি না। উনি শুধু জানেন কী সংস্কার হচ্ছে। তো উনি যে সংস্কার করছেন উনি জানেন এবং ওনার দলের ওই মুষ্টিময় লোকজনেরা জানেন। তো সেই সংস্কারটা এগিয়ে নিতে আগামী জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভালো করে লক্ষ্য করবেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সামনে তিনি শুরুতে বলছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু তার পরবর্তী কথাতেই তিনি বলছেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ডিসেম্বরটা আসেনি, যে কোনো পরিস্থিতিতে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে, এখানে সরাসরি জুন এসে গিয়েছে। দর্শক এই বিষয়গুলো আমরা হয়তো একটা শব্দ কি আর হবে, একটা শব্দ এখানে বাদ দিয়ে বলেছেন না, বিষয়টা এরকম নয়। এই সমস্ত পরিবেশে এবং এই সমস্ত পদে থাকা মানুষদের প্রত্যেকটা শব্দের মিনিং থাকে, প্রত্যেকটা শব্দের মূল্য থাকে। তো আমাদেরকে বুঝতে হবে তিনি জাপানে বসে পুরোপুরি একটা কথা বলেছে যে জুনের মধ্যেই নির্বাচন হবে, ডিসেম্বরে হবে না, জুনের মধ্যে আমরা পুরোপুরি নির্বাচন দেব, এরকম একটা আশ্বাস তিনি দিচ্ছে। অন্যদিকে আপনার আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ়তার সঙ্গে বলেছেন তারেক রহমান। গতকাল আপনার নয়াপল্টনে একটি সমাবেশ হয়েছে জানেন আপনারা সকলে, এবং এই সমাবেশ ঘিরে ঢাকায় প্রায় লাখো মানুষের জমায়েত হয়েছে সে জিনিসও জানেন। এবং এই কর্মসূচি কেন্দ্র করে যানজট দুর্ভোগে ঢাকার একটা বড় অংশ গতকাল রীতিমতো অচল হয়ে পড়েছিল।
বিএনপির 3 সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সমাবেশ হয়েছিল। তো ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। এখন ভালো করে লক্ষ্য করবেন তারেক রহমান এখানে কি বলছে। তারেক রহমান বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। এর এতদিন আগে পর্যন্ত বলা হচ্ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, হতে হবেই বলে তিনি হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন যে নতুন প্রজন্ম সহ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। এখন তিনি কী হিসাবে বলছেন তো আমি বুঝতে পারছি না, কারণ বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তিনি তো জাপানে বলছেন যে ডিসেম্বর নয় জুনের মধ্যে তিনি নির্বাচন দিতে প্রস্তুতি নেওয়ার বিষয়ে আহ্বান দিচ্ছে বা মানুষকে জানাচ্ছে। এখানে তারেক রহমান তিনি ওই সরকারকে বাইপাস করে রীতিমতো বলে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে, আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে নির্বাচিত করবেন। তো দর্শক, এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বর্তমান সরকার ডিসেম্বরেই যে নির্বাচন হবে এরকম কোনো শিওরিটি তো ছাড়ুন, এরকম কোনো ন্যূনতম আশ্বাসও দেননি। অথচ গতকাল তারেক রহমান সমাবেশ থেকে এই যে দুটো শব্দ বলেছে যে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতেই হবে এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করতে বলে দিয়েছেন। তো এখানে ব্যাপারটা অনেক সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সুতরাং ডিসেম্বর যত এগিয়ে আসবে তত এই জিনিসটার, এই সংঘর্ষের বিষয়টা আমরা আরও তুমুলভাবে দেখতে শুরু করব। এছাড়াও এই সমাবেশ থেকে আপনার সালাউদ্দিন আহমেদ বলছে, সালাউদ্দিন আহমেদের কথাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বিষয়, কারণ ইউনূস সাহেবের প্রায় কাছা খুলে গিয়েছে। সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা তার পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। তাহলে আর কিছু থাকলো? এনসিপি এবং জামাতের কাছে শুনতে চাই আপনাদের এই গোল্ড মেডেলিস্ট 84 বয়সী বৃদ্ধর আর কোনো সম্মান বাকি থাকলো? এ তো আওয়ামী লীগের কেউ বলছে না যে আপনি বিষয়টাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন, আওয়ামী লীগের দোসর কে কি বলেছে ওসব কথা আমরা গায়ে মাখি না। এ তো বিএনপির সালাউদ্দিন আহমেদ বলছে, একজন স্যুট বুট পরা ভদ্র মানুষ এবং বর্তমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ একজন রাজনেতা। তিনি বলছেন যে এই কদিন আগে আপনাদের এই গোল্ড মেডেলিস্ট পদত্যাগ করার বিষয়ে যে বিষয়টা নিয়ে সারা দেশ তোলপাড় করেছিল সেটা একটা নাটক ছিল। এখন এটাকে আপনি কিভাবে এড়িয়ে যাবেন? জামাত শিবির এবং এনসিপির মানুষেরা এটাকে কিভাবে এড়িয়ে যাবে যে সালাউদ্দিন আহমেদ যখন বলছে যে আপনি পদত্যাগের বিষয় নিয়ে নাটক করেছিলেন, তখন এটাকে এড়িয়ে গিয়ে কোথায় যাবে তারা? সুতরাং মুখে চুনকালি ইতিমধ্যেই পড়ে মুখটা চেনা যাচ্ছে না, এতটাই লজ্জিত ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আরও একটা বিষয় আপনাদের সামনে রাখি, মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চেয়ে এখন ফেসবুকে তুমুল প্রচার চলছে, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে রে ভাই। এবং সেখানে এখন আমাদের গণমাধ্যম বলছে যে এটা কেন হচ্ছে, এর কারণ অনেক বাণিজ্যিক ফেসবুক পেজ তাদের লাইক ও ফলোয়ার বাড়াতে এই প্রচারণার সুযোগ নিয়েছে। মানে কোনো পোশাক বা খাদ্য এই সংক্রান্ত যে সমস্ত আপনার ফেসবুক পেজগুলো আছে তারা তাদের ফলোয়ার লাইক বাড়ানোর জন্য এই ধরনের প্রচার করছে, মানে পয়সা খরচ করে বিজ্ঞাপন দিচ্ছে, শুধু পোস্ট নয়, যে মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তো এই ব্যাখ্যাটার পিছনে আর একটা ছোট্ট ব্যাখ্যা আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে যে ফেসবুক পেজগুলো এই প্রচারটা চালাচ্ছে তারা তাদের ব্যবসা করার জন্য এই প্রচারটা চালাচ্ছে, ফেসবুকে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এই প্রচারটা চালাচ্ছে, বুঝলাম। কিন্তু আমি একজন ইউটিউবার, আমারও ফেসবুকে পেজ আছে, তো আমাকে এখন 1 লক্ষ ফলোয়ার দিলেও
আমি এই প্রচার কোনোদিনই চালাবো না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তাহলে কারা এই প্রচারটা চালাচ্ছে? তারাই প্রচারটা চালাচ্ছে 5 বছর ক্ষমতায় থাকলে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকলে যাদের লাভ হবে, যারা অ্যাকচুয়ালিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে চাইছে, তারাই এই প্রচারটা চালাচ্ছে। কারণ আমার কাছেও যদি এখন 50,000 বা 1 লাখ ফলোয়ার চলে আসে একটা পোস্টের মাধ্যমে, তার সত্ত্বেও ভাই আমি এই প্রচার চালাবো না, আমি এই পোস্ট করব না। কিন্তু কারা করছে? যারা এটা করতে চায়। সুতরাং দর্শক বুঝে নিন, খেলা অনেক গভীর আছে। এদিকে দেখলেন যে নির্বাচন নিয়ে কি খেলা হচ্ছে, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেসবুকে, অনলাইনে এরকম একটা ম্যাটুকুলাস পরিকল্পনা শুরু করেছে। বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এখন মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় ধরে রাখার জন্য যে একটা জনমত দরকার, যে একটা আওয়াজ তোলা দরকার, সেটা নিয়ে রীতিমতো এখন ইউনূস সাহেবের সাইবার সেল অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরকে সেটা বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট কোনো ব্যবসায়িক মহল ফেসবুক পেজে তাদের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এই সমস্ত প্রচার চালাচ্ছে। এখানে মোহাম্মদ ইউনূসের কোনো সংশ্লিষ্টতা নেই। তো দর্শক, এখন মূল বিষয় যেটা, নির্বাচন যত এগিয়ে আসবে বিএনপি ততই আগ্রাসী হয়ে উঠবে। কারণ বিএনপি স্পষ্ট বুঝে গিয়েছে যে নির্বাচন যত পেছানো হবে তাদের পরাজয়ের যে পথ সেটা ততটাই সুগম হয়ে যাবে এবং এনসিপি সহ জামাত সেখানে ওই জায়গাটা খেয়ে ফেলবে। তো সেই জন্যই বিএনপি একেবারে মরিয়া বর্তমানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর জন্য, যার জন্যই তারেক রহমান বলছে যে প্রস্তুতি নিন, হতেই হবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ডিসেম্বরের মধ্যে এই সরকার যদি নির্বাচন না দেয় তাহলে আবারও একটা রক্তক্ষয়ী কিছু হতে চলেছে। এটার স্পষ্ট ইঙ্গিত আজ আমরা এখান থেকে বুঝতে পারলাম। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। যে কোনো অ্যাঙ্গেলে আপনি চান না কেন, আপনি যদি যুক্তিবাদী হন তাইলে কিন্তু আপনি যুক্তি দিয়ে বুঝাই দিতে পারবেন। দিনকে রাত বানায় ফেলাইতে পারবেন, তো আবার রাতকে দিন বানায় ফেলাইতে পারবেন যুক্তি দিয়া। উনি ওই লেভেলের যুক্তিবাদী, দারুণ বলে। আমার তো মনে হয় এমন কোনো চ্যানেল নাই যে উনি যায় না, সব চ্যানেলে যায়। টক শোতে সুপারস্টার, তো সুপারস্টার। কি ভয়েস জানেন, ওনার ভয়েস আমাকে না উতলা করে, ভালো লাগে, ভালো লাগে। কিন্তু কথা বলে যেভাবে, ঠিক ওইভাবে যদি একটু সম্মান দিয়ে কথা বলতো, হাই রে ভাই, একটু সম্মান দিয়ে যদি কথা বলতো, কি চিকনে দেয় উনি। খেয়াল করছেন কাকে কাকে দিচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যাকে সারা পৃথিবীর মানুষ ওনার সাথে একটা সেলফি তুইলা ধন্য হয়। আমেরিকার 3 জন প্রেসিডেন্টকে আমি দেখছি অতীতের, ওনাকে বুকে জড়ায় ধরতে, ওনার গলায় গোল্ডের মেডেল পরায় দিতে। উনি যেখানে যায়, বড় বড় ইউনিভার্সিটিতে জানেন কোটি টাকা দিয়ে ওনার লেকচার শুনে। ওনার চিন্তা ভাবনা নিয়ে চীনের মতো উন্নত দেশ একটা প্রদেশ চালায়। উনি উপদেষ্টা ছিলেন ওই প্রদেশের। পৃথিবী কে না চিনে। উনি টেলিফোন করলে, মনে করেন উনি এখন যদি টেলিফোন করে জো বাইডেনকে, উনি রিসিভ করবে না? করবে তো না, সরাসরি ওনার কাছে আছে ওই নাম্বার। তো ওই মানুষটাকে দেখেন কি তুচ্ছ তাচ্ছিল্য কইরা কথা বলে। উনি শিশু উনি না। আরে উনাকে এই এশিয়ার নেতা বলা হয় এখন, নেতা বলা হয়। উনি দেখেন না, যা বলে তাই হয়ে যায়। উনি এই চেয়ারে বসার একদিন আগে ভারতের একটা চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলছিল, ভারত যদি আমাকে অস্থির করে, মানে বাংলাদেশকে অস্থির করে, তাহলে 7 সিস্টার অস্থির হয়ে উঠবে। হয়েছে না ভাই? 7 সিস্টার অস্থির। অরুণাচলে ঢুকে গেছে না? 12 থেকে 15টা পাহাড় দখল করে নিছে চীন, এবং 25টা শহর মানে গ্রামগঞ্জ দখল কইরা ভারতের ওই যে হিন্দি সাইনবোর্ড উপরে ফালাই দিয়া, চাইনিজ লেখার সাইনবোর্ড লাগাইয়া দিয়া, ওইখানে বুঝছেন তাবু গাইরা বৈশা রইছে। হয়েছে না অস্থিরতা? বাড়ছে না অস্থিরতা? কাশ্মীর নিয়া বাড়ছে না? পাকিস্তানের সাথে যুদ্ধে একটা বেজ্জতি হয়েছে না?
পুরা দেশে এখন মোদির বিরুদ্ধে কথা বলতেছে না, পক্ষেও আছে বিপক্ষেও আছে। তার মানে কি অস্থির হয়ে উঠছে, কারণ আমাদেরকে অস্থির করতে চাইছিল। হ্যাঁ, অস্থির কইরা যাইতেছে তো কি চাইছিল ওনার কাছে? একটা দেশ হইয়া দেশের কাছে চাইছিল যে ওনাকে একটু বলেন অডিও কলে যেন আমাদেরকে বিভ্রান্ত না করে, একটু চুপ থাকতে বলেন, দেখা যাক না কি হয়, তাই না? একটু ওয়েট করতে বলেন, চুপ থাকতে বলেন, এইটুক চাইছিল। তখন উনি বলছিল যে, মানে মোদিজি বলছে, মিডিয়ার উপর আমার হাত নাই। তাহলে এই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং অনেকেরই আপনাদের দেশে এখন চ্যানেল দেখতে পারে না, আপনারা নিষিদ্ধ করে রাখছেন, ব্লক দিয়ে রাখছেন কেন? তার মানে কি সোশ্যাল মিডিয়া মানেন তো, হাত দেন, সোশ্যাল মিডিয়াতে হাত দেন। যাই হোক, উনি আমার সাবজেক্ট না। এবং যে আমি যাকে নিয়ে কথা বললাম, রুমানা ফারহিন ওনার নাম বোধহয়, নামটা ভুল হইলে ক্ষমার চোখে দেখবেন, একটু কমেন্ট বক্সে লিখবেন তো। হ্যাঁ, ওনার কথা, ওনার নামটা আমি মনে রাখতে পারি নাই, জাস্ট কথার দিকে তাকায় থাকি তো। আর ওই যে খোঁচাগুলো যখন দেয় না ইউনুস স্যারে, খোদার কসম ভাই এইখানে লাগে, কারণ একটা শিক্ষিত মানুষ কিভাবে বলতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে। হাই 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 হাই। যাই হোক, উনি পদত্যাগ করতে চাইছিল, ওইটাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। অনেক বড় বড় সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিকরা এই ইউটিউবে আইসা বলছে যে উনি এটা জরিপ চালাইতেছে, উনার মানে উনি পপুলার কতখানি জরিপ চালাইতেছে, এবং উনি দেখতেছে ওনাকে কে কে রিকোয়েস্ট করে, মানে তামাশা আর কি, তামাশা করতেছে। কিন্তু উনি কিন্তু একটা চাপ ফিল করছে স্যার, হ্যাঁ ইউনুস স্যার একটা চাপ ফিল করছে যে কি রে, আমার তো নিয়ত ভালো, আমি তো বলছি জুনের আগে ডিসেম্বরের মধ্যে থেকে জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচন দিয়ে দেবো, আমি তো বলছি আমি বিচারটা শুরু করতে চাই, আমি তো বলছি এমন একটা নির্বাচন দিতে চাই যে নির্বাচন গত 54 বছর হয় নাই। গত 54 বছর কেমন নির্বাচন হয়েছে আমরা দেখছি তো না? হয়তো একটা কেন্দ্র ভালো হয়েছে, আরেকটা কেন্দ্রতে মারামারি চলছে, 10টার জায়গায় দেখা গেল 3টা কেন্দ্রে তো মারামারি হইতেছে। এটাই আমরা ভালো হিসাবে মাইনা নিছি, তাই না? এবং নির্বাচনের পরে দেখছেন না কোর্ট কাছারি চলতে থাকতো বিভিন্ন আসন নিয়ে, হ্যাঁ কে পাশ করছে কে ফেল করছে, এগুলা নিয়ে আপিল বোর্ড এবং ওই যে কোর্টের করিডোরে দৌড়াদৌড়ি চলতে থাকতো। এইটাই ছিল রাজনীতি। ওইখান থেকে তো বাইরে হয়ে আসতে হবে, বাইরে হয়ে আসার জন্য একটা সুন্দর নির্বাচন দিতে হবে, নির্বাচনের সিস্টেম বদলাইতে হবে। হ্যাঁ, জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় নির্বাচন হয়ে যাওয়া উচিত, তারপরে জাতীয় নির্বাচন হবে, সিস্টেমে আনতে হবে, এবং নির্বাচনের পরে যেন কেউ স্বৈরা শাসক না হয়ে উঠে সেটাও তো প্রতিষ্ঠিত করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নটা তো সামনে রয়েই গেল, তাই না? এই জুলাই গণ অভ্যুত্থানে কি হবে, এই দায়িত্ব কে নিবে, এই ঘোষণাপত্র কে দিবে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেই তো দিতে হবে। একজন বলতেছিল জানেন যে আপনি যদি গদি ছাড়তে চান তাহলে আমাদেরকে মাইরা যান, আমাদেরকে গুলি করে মাইরা দিয়া দেন আপনি চইলা যান, কোনো অসুবিধা নাই, এভাবে আক্ষেপ করে বলতেছিল, কাঁদতেছিল লোকজন। আমার কাছে ভিডিও আছে, দেখেন। মানুষ চায়, জনগণ চায়, কিন্তু এই জনগণ রাজনীতির বাইরে। আপনারা যারা বলেন জনগণ চায়, ওইটা আপনারা না বইলা বলেন আমার দল চায়, আমার দল শব্দটা ব্যবহার করবেন। আর জনগণ যদি ব্যবহার করতে চান, ওই যে ফারহানা, রুমিন ফারহানা, আপনিও কিন্তু যদি চান, জনগণের মন বুঝতে চান, আপনি যে কথাগুলো বলছেন ওই কমেন্ট বক্সে যায় পাইবেন ওই আম পাবলিককে, আম জনগণ যারা রাজনীতি করে না, তাদের কথাগুলো আপনি শুনেন। হ্যাঁ, আপনি যেভাবে ছোট কইরা কথা বললেন ঠিক একইভাবে ছোট কইরা মমতাজ ওই যে সংসদে দাঁড়ায় কথা বলতো, ওইখানে কথা উঠায় নাই, প্রশ্ন উঠায় নাই, বেগম খালেদা জিয়ার জন্ম প্রশ্ন উঠায় নাই, শুনেন নাই। কিন্তু দেখেন মমতাজ তার পাওয়ার দেখাইছে। শহীদ জিয়াকে উনি খুনি ছাড়া কোনো কথা বলতেন না, চিন্তা করেন, এবং শহীদ পরিবারকে নিয়ে বাজে সমালোচনা করতে এই মমতাজ, তার সেই অহংকার আজ কোথায়? আজকে মমতাজ কোথায়? হ্যাঁ, অহংকার করবেন না, সম্মানীয় মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন। আঘাত লাগে বুকে,
বুঝেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি অন্যায় করছে বলেন? ওনাকে এতটা খোঁচা দিয়ে কথা বলতে হবে, এতটা খাটো কইরা কথা বলতে হবে? যাই হোক, আমিও বোধহয় উত্তেজিত হয়ে যাচ্ছি, হওয়া উচিত না। হ্যাঁ, সবাই স্বাধীনতা আছে, যার যার স্বাধীনতা সেভাবে ভোগ করেন, কোনো ব্যাপার না। এইটাই তো ইউনূস স্যার সামনেই না দিছে আমাদেরকে। এই স্বাধীনতা তো দিছে জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটা দিয়া দেন স্যার। হ্যাঁ, এই ঘোষণাপত্র দিয়া দেন। আর নির্বাচন যে চাইতেছে সবাই, তারা আপনার সাথে আলাপ কইরা বাইরে আইসা যে কথাগুলা বলছে, ওই কথাগুলার একটাই ফলাফল যে বিচার মানি তাল গাছ আমার। ওই যে গ্রাম দেশে যে বলে বিচার মানি তাল গাছ আমার, ওই একই জায়গায় আছে নির্বাচন নির্বাচন নির্বাচন। এবং ওর সাথে আরো যোগ করছে 2-3 জন উপদেষ্টার পদত্যাগ করতে হবে, কারণ তারা ওই যে এনসিপির সাথে জড়িত। কিন্তু এই কথাটা তো জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। এখন কেন ওনারা পদত্যাগ করবে, এটা কেন জুইরা দিলেন? এটা তো আবার চাপ সৃষ্টি করলেন, তাই না? ওই যে আপনারা যেখানে ছিলেন ওইখানেই আছেন। কারণ কি জানেন? দেখেন, আপনারা কিন্তু সত্যিকার অর্থে আপনাদের নেতা ছাড়া আসছেন। আপনাদের অরিজিনাল নেতা কিন্তু দেশের বাইরে, হ্যাঁ বাইরে। কিন্তু বেগম খালেদা জিয়া ম্যাডাম কিন্তু বাংলাদেশে। উনি দেখেন 3 ঘন্টা 3.5 ঘন্টা এয়ারপোর্ট থেকে যে বাসায় আসলেন, ওই দিন যে দৃশ্য দেখলাম, সেই দৃশ্যটা চোখের সামনে একবার ভাসায় উঠেন, মনে হচ্ছে না? হ্যাঁ, ওনাকে মানুষ কতটা ভালোবাসে। ওনার জন্য দেখেন রোদের মধ্যে কি গরম, ওই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিল। তার মানে উনার মুখের কথা এখন শুনতে চায়, উনাকে এক নজর দেখার জন্য। দেখেন, এত ভিড় যদি হয়, উনার একটু কথা শোনার জন্য এই পুরা জাতি অপেক্ষা করতেছে, 18 কোটি মানুষ অপেক্ষা করতেছে। আমার কথা কি জানেন? এত কিছু না কইরা ইউনূস স্যার আর বেগম খালেদা জিয়া ম্যাডাম এই দুজন কথা বলে না কেন? ম্যাডামের মুখে শুনতে চাই ডিসেম্বরে উনি নির্বাচন চায় কি না। হ্যাঁ, উনার মুখে শুনতে চাই। হয়তো প্রশ্ন উঠতে পারে, উনি তো অসুস্থ, যাবেন কি করে? আসলে যাওয়ার দরকার হবে কেন বলেন? এই আধুনিক যুগে উনি উনার ঘরে থাকবেন আর স্যার থাকবেন স্যারের অফিসে, কিন্তু এটা লাইভ হইতে হবে। আমরা জনগণ সাক্ষী হইতে চাই, ইতিহাসের সাক্ষী হইতে চাই। হ্যাঁ, ম্যাডাম যদি বলে যে হ্যাঁ এই কারণে আপনি ডিসেম্বরে নির্বাচন দিয়া দেন, আর জুলাই গণ অভ্যুত্থানের এই যে ঘোষণাপত্র দিয়া দেন, বিচারিক প্রক্রিয়াটা একটু লম্বা যদিও হয়ে যায়, এটা আমি দায়িত্ব নিলাম। আমি ম্যাডাম যদি বলে যে আমি দায়িত্ব নিলাম, আর আমার অনুপস্থিতিতে আমার ছেলে তারেক দায়িত্ব নিবে, ট্রায়াঙ্গেল একটা অডিও কল হইতে পারে, যেটা লাইভ আমরা দেখব। আর কিচ্ছু লাগে না, এত মিটিং লাগে না। কাদের সাথে মিটিং করবেন? দেখেন না, এক এক সময় এক এক কথা বলে। ওই যে আমি যাকে দেখাইলাম, উনার মুখের ভাষা তো শুনছেন। আবার দেখেন সালাউদ্দিন সাহেব কি বলছিল, যে উনি যদি চইলা যাইতে চায়, ওনাকে তো আটকানো যাবে না, বিকল্প বেছে নিব। বিকল্প আছে, তার মানে কি বিকল্প চিন্তা ওনাদের মাথায় আছে, সবকিছুরই বিকল্প আছে। তারেক রহমান সাহেবের কি বিকল্প নাই? এমন কিছু কি উনি চিন্তা করে রাখছেন? জানি না, হইতে পারে, কারণ বিকল্প নাই। ওটা কিন্তু একটা শ্রদ্ধা ভক্তি থাকে না কথাটার মধ্যে। কথাটা এমন হওয়া উচিত ছিল, কারণ উনি তো একজন রাজনীতিবিদ, যে কেন উনি যাবেন? ওনার মতো সম্মানের লোক আমরা কোথায় পাবো? উনি একটা সুন্দর নির্বাচন দিয়ে যাক। তবে আমরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছি, এটা আমাদের একটা অনুরোধ রইল, চাপ না। যদি না হয় না হবে, এটা নিয়ে আফসোস নাই, এরকম কথাই তো বলা উচিত, তাই না? কিন্তু এরকম কথা কিন্তু কেউ বলতেছে না। উনি কি চাইছে? 3টা মাস বা 4টা মাস বা 6টা মাস বেশি, এই তো। এইটা নিয়ে গত 8-9 মাস এত কথা বলা, সাধারণ জনগণ মাথায় নিতে পারতেছে না। মাথা না ভারী হয়ে গেছে তো ভাই। একই কথা কেন বারবার বলতেছেন? উনি কি থাকতে আইছে? যদি থাকতেই আইতো, পদত্যাগ করতে চাইতো। আপনারা যারা যে বলতেন না মিডিয়ার সামনে আইসা উনি ক্ষমতা ছাড়ে না, উনি ওই যে গ্রামীণ ব্যাংকেরই ক্ষমতা ছাড়তে চায় নাই, আর এই গদি ছাড়তে চাইবো কি? আরে উনি তো ক্ষমতা ছাড়া মানে কি, ওই যে ভাষণ দিবে নয়, ভাষণ পর্যন্ত লেখা হয়ে গেছিল তো।
ওইখান থেকে ফিরে আনছে ছাত্র জনতার নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ। এবং আমি মনে করি এই যে ইসলামিক মাইন্ডের যারা আছে, এবং আমি এইটাও মনে করি হ্যাঁ বিএনপিও চাইছে যে না এমন কিছু হোক, নাইলে তো ওনারা মিটিং এ যাইতো না। দেখেন ওনারা মিটিং গেল ঠিকই, কিন্তু ওনারা লিখিত নিয়ে গেছে একটা মিটিং এ কি আলোচনা হইতে পারে এটা কিন্তু কোনো লিখিত কোনো বক্তব্য ছিল না, কিন্তু বা এমন কোনো লিখিত দেয়নি যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করুন। ওনারা নিজেরাই বলতেছে মিডিয়ার সামনে যে আমরা জানতাম না কি বিষয়ে আলোচনা হবে, তবে আমরা একটা লেখা নিয়ে আসছি। তার মানে আগেই সিদ্ধান্তটা নিয়ে আসছে। ওইটার মধ্যে কি ছিল? ওইটার মধ্যে মেইন যেটা ছিল ডিসেম্বরের নির্বাচন এবং 3 জনের পদত্যাগ এবং এই যে বিচার কার্যকলাপ শেখ হাসিনার, হ্যাঁ শেখ হাসিনারও কিন্তু ওনারা বিচার চাইছে, হ্যাঁ বিচার চাইছে, ফেসিবাদ বলছে, সবই বলছে। যে কথাগুলা 9 মাস 10 মাস আগে আরো জোরালো ভাবে বলা উচিত ছিল ওই কথাগুলাই বলছে, কিন্তু সব শেষে ওই যে বিচার মানলাম তাল গাছ আমার, হ্যাঁ তাল গাছ আমার, বিচার যাই হোক না কেন তাল গাছটা আমার, ওই অঙ্কেতে চলে আসছে। মানে ডিসেম্বরের নির্বাচন 3 জন পদত্যাগ, তার মানে কি কোনো মীমাংসা হলো না, কিন্তু সরকারকে আবার চাপের মুখে রাখলো। সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার উচিত, কে কি বললো না বললো সব বাদ দেন, জনগণ আপনার সাথে আছে, আপনার টার্গেটে আপনি যান, আপনার তো নিয়ত ভালো, দেখবেন আল্লাহ আপনাকে সহায় করবে, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। আর আমরা জনগণ তো আপনার সাথেই আছি, সবার জন্য সবাই দোয়া করবেন। যাওয়ার আগে শুধু বইলা যাই, বেগম খালেদা জিয়ার সাথে অন্তত একটা অডিও কলে কথা বলেন, দেখেন উনি নির্বাচন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।